ভারতবর্ষের গোয়াতে অপূর্ব সুন্দর সব সি বিচ উপভোগ করতে পুরো ভারতবর্ষ থেকে তথা পুরো পৃথিবী থেকে বহু লোক আসেন গোয়ার বিচে। এবং গোয়ার যে একটা পুরো ভাইব সেটা কিন্তু অন্যান্য যে সমুদ্র সৈকত রয়েছে সেখান থেকে কিন্তু একটু আলাদা। যারা গোয়া গেছেন তারা তো জানেনই, আর যারা গোয়া যাননি তাদের উদ্দেশ্যে বলি, গোয়া জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেখানকার নিজস্ব কিছু কালচার রয়েছে। এবং যেহেতু এই জায়গাটায় প্রচুর পরিমাণে ফরেনাররা আসেন, তো তাদের জন্য প্রচুর প্রচুর ক্যাফে রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কসের বিভিন্ন ধরনের শোরুম রয়েছে। তো এই জিনিসগুলো সব কিছু মিলিয়েই গোয়া কিন্তু একটা ভীষণ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এবং গোয়ার একটা কিন্তু হিস্টোরিক্যাল ব্যাপারও রয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন। তো এই গোয়াতে ঘুরতে গিয়ে একটা ঘটনা, আজকে যে ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার কানে আসে। তো ঘটনাটা কী ছিল একটু বলে দিই আপনাদেরকে। ওই যে বললাম যে প্রচুর ফরেনার গোয়াতে আসে প্রত্যেক বছর, তো সেরকমই 4টি মেয়ে, তো 4জন মেয়েই কিন্তু ইউরোপের ছিল। তো ওরা ইউরোপ থেকে ইন্ডিয়া ঘুরতে আসে এবং ইন্ডিয়ার কয়েকটা জায়গা ঘুরে ওদের লাস্ট ডেস্টিনেশন ছিল গোয়া। গোয়া থেকে আবার ওদের ইউরোপ ফিরে যাওয়ার কথা। তো সেই 4টি মেয়ে, ওরা 4জনই কলেজে পড়তো। তো ওরা ওখানে আসে এবং এসে ওরা খুব সুন্দরভাবে গোয়া এনজয় করে, গোয়াতে প্রচুর ঘোরে এবং গোয়াতে প্রচুর ক্লাব রয়েছে যেখানে একটা খুব ভালো নাইট লাইফ উপভোগ করা যায়। তো ওরকমই একটা ওরা নাইট ক্লাবে যায় এবং সেখানে প্রচুর পরিমাণে মেয়েটি ড্রিঙ্ক করে নেয়। এবার ড্রিঙ্ক করার কারণে ও মানে একটু অপ্রকৃতস্থ হয়ে পড়ে এবং ওর যে বাকি আরও 3 বান্ধবী ছিল তারা তখন ওকে কোনো রকমে ওখান থেকে বের করে ওরা একটা ক্যাব নিয়ে ওরা ওদের একটা হোমস্টে মতো জায়গায় ছিল, সেখানে ওরা মেয়েটিকে নিয়ে আসে। এবার মেয়েটির বয়স খুব বেশি নয় এবং ও একটা মানুষের, যে কোনো মানুষেরই একটা ড্রিঙ্ক করাতে একটা লিমিট থাকে, একটা সেফ লিমিট থাকে। তো মেয়েটি ওখানে নাচ করছিল, গান করছিল, নিজের মতো করে একটা এনজয় করছিল। তো সেটা করতে করতে ড্রিঙ্কও করছিল এবং সেটা যে কখন ওর সেফ লিমিটকে ছাড়িয়ে চলে গেছে সেটা মেয়েটি নিজেও বুঝতে পারেনি এবং ও ড্রাউজি হয়ে পড়ে, কীরকম একটা অজ্ঞান হয়ে পড়ার মতো হয়ে যায়। তো তখন ওকে নিয়ে চলে এসেছে। বাট পরের দিন যখন সকাল হয় তো তখন ওর বান্ধবীরা ওকে ডাকছে ওঠার জন্য, তো দেখছে ও ঘুম থেকে উঠছে না। তো ওরা একটু ভয় পেয়ে যায় এবং ওরা কিছু একটা আন্দাজ করে এবং সঙ্গে সঙ্গে ওরা ওই হোমস্টের যিনি ওনার ছিলেন তাকে যোগাযোগ করে, তার সাথে যোগাযোগ করে এবং তিনি ব্যাপারটা শুনে ওখানকার একজন লোকাল ডাক্তারকে নিয়ে আসার ব্যবস্থা করে। তো ডাক্তারবাবু যখন হোমস্টেতে আসেন, তিনি যখন মেয়েটিকে পরীক্ষা করেন তখন উনি বলেন যে মেয়েটি মারা গেছে এবং পরে তার বডি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং যে তথ্য সামনে আসে সেটা খুবই আর কি দুঃখজনক এবং এটা খুব এক্সপেক্টেডও ছিল, যেহেতু মেয়েটি আগের দিন নাইট ক্লাবে গেছিল এবং তার আগে ওরা একটা জায়গায় গেছিলো, সেখানেও ওরা ড্রিঙ্ক করে। তো মেয়েটি একটু বেশি পরিমাণে ড্রিঙ্ক করেছিল এবং সেই জন্যই মেয়েটির কিন্তু শরীরের অবনতি হয় এবং যেহেতু ঘুমের মধ্যে ছিল, ও একটা ড্রাউজিনেস ছিল, ওর মধ্যে একটা ঝিমুনি ভাব ছিল। তো ওর বান্ধবীরা না সেটা ব্যাপারটা বুঝতে পারেনি যে এতটা মারাত্মক লেভেলের কিছু হতে পারে এবং ওর শরীরে যে পরিমাণ অ্যালকোহল ছিল যেটা জানা যায় সেটা সেফ লিমিটের থেকে অনেকটাই বেশি এবং সেই কারণের জন্যই মেয়েটির এই পরিণতি হয়। খুবই করুণ পরিণতি, কিন্তু এটাই ঘটে। যাই হোক, তো সেখানে তো একটা বিশাল বড় ব্যাপার হয়ে গেল। মেয়েটির বাড়িতে খবর দেওয়া হয়, মেয়েটির বাবা মা আসে এবং ওনারাও ডাক্তারের সাথে কথা বলে, পুরো রিপোর্ট হাতে আসে। বান্ধবীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা বলে যে হ্যাঁ আমরা এখানে গেছিলাম এবং 4টে মেয়ে তারা নিজেদের মতো করে ওখানে গান বাজনা হচ্ছে, কেউ নাচানাচি করছে। এবার ওরাও অতটা খেয়াল করেন যে ও কত পরিমাণ ড্রিঙ্ক করছে। তো ব্যাপারটা এখানে দোষ কারোকেই তো সেভাবে দেয়া যায় না। তো মেয়েটির বাবা মা কী আর করবে, মানে একটা ভগ্ন হৃদয়ে তারা আবার ইউরোপ ফেরত যায়। তারা তাদের সন্তানকে হারিয়েছে, বুঝতেই পারছেন কতটা কষ্ট তাদের মনে ছিল। তো তারা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারে এবং তারাও বলে যে হ্যাঁ এখানে তো কারোর দোষ নেই। যাই হোক, মেয়েটি ভুল করে ফেলেছে এবং তার জন্য ওকে ওর জীবন দিয়ে সেই ভুলের খেসারত দিতে হলো। এটা তো খুবই খারাপ একটা ব্যাপার। তো এই ঘটনাটা একটা হোমস্টেতে ঘটেছিল। যেহেতু ওরা ওখানে প্রায় 7 দিন মতো ছিল,
তো সেই জন্য ওরা একটা হোমস্টে নিয়ে নিয়েছিল একটু ডিস্টেন্সে, গোয়ার যে মেন যেখানে আর কি বড় বড় হোটেলসগুলো রয়েছে সেইখানে নয়, একটু ডিস্টেন্সে। কারণ ওরা আবার যেহেতু 4 বান্ধবী এসেছিল, তো দুজনে দুটো স্কুটার ভাড়া করেছিল 7 দিনের জন্য, ওরা রেন্ট করেছিল আর কি। যাই হোক, তো এই ঘটনা মানে যেদিন ঘটে তারপরেও ওদের বেশ কয়েকদিন 7 দিনের মধ্যে বাকি ছিল, বাট এরকম একটা ঘটনা ঘটে, তো বান্ধবীদেরও প্রচণ্ড মন খারাপ। তো ওরা কি করে, মেয়েটি কি করতো, মানে যে বান্ধবীটি আর কি ওদের মারা গেছিলো, মেয়েটির নাম ছিল মারিয়া। এবার মারিয়া যেহেতু ওই জায়গাতে মারা গেছিল, আর ওর গোয়া জায়গাটা ভীষণ ফেভারিট ছিল, এবং ও এই গোয়া ট্যুরে আসার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ওই ছিল। এবং ওরা যখন 4 জনই ইন্ডিয়া ট্যুরে আসে, ও সব থেকে বেশি মুখিয়েছিল যে কখনো গোয়া পৌঁছবে। যাই হোক, তো গোয়াতেই একটা এরকম দুঃখজনক ঘটনা যে ঘটে যাবে সেটা কেউই ভাবতে পারেনি। তো এরকম একটা বিষয় হয়। আর ওই হোমস্টে যিনি ওনার ছিলেন, একজন বয়স্কা ভদ্রমহিলা, তিনিও কিন্তু খ্রিস্টান ছিলেন। তো তিনি মেয়েটির একটি ছবি ওখানে রেখে দেন, এবং উনিও খুব দুঃখ পান, কারণ মানে ওনারও অনেক বয়স হয়েছে, ওনারও দুই মেয়ে বাইরে থাকে। তো ওনার ওখানে থেকে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, এরকম একটা দুঃখজনক ঘটনা, সেটা ওনাকেও খুব টাচ করে যায়। তো এরপরে উনি বেশ কিছুদিন ওনার হোমস্টে বন্ধ করে দিয়েছিলেন, এবং উনি প্রত্যেক দিন মেয়েটির আত্মার উদ্দেশ্যে একটা করে মোমবাতি জ্বালাতেন, এরকম আর কি হতেন। এবং তারপর থেকে উনি কিন্তু সেভাবে আর হোমস্টেটা কাউকে দেননি, কারণ ওই যে বললাম এরকম একটা ঘটনা যখন ঘটে, উনি নিজেও খুব শকড হয়ে গেছিলেন যে এরকম একটা বিষয় হলো। আর ওই হোমস্টেটা অ্যাকচুয়ালি আগে অনেক বড় ছিল। এবার ওনার হাজব্যান্ড যখন মারা যায়, ওনার পক্ষে ওনার 2 মেয়ে বিদেশে থাকে, যিনি আর কি ওনার তার, তো উনি কী করেছিলেন, মানে মেজর পোর্শন 70% ওনার যে হোমস্টেটা ছিল তার 70%ই উনি একটা কোম্পানিকে বেচে দিয়েছিলেন। তারা নিজেদের মতো করে ওখানে একটা কমার্শিয়াল স্পেস বানিয়েছে, সেখানে একটা রেস্তোরাঁ আছে, এবং তার পিছনের দিকটা উনি চালাতেন, কারণ ওনার পক্ষে অত বড় হোমস্টে ট্যাকেল করা সম্ভব ছিল না। তো সেই জন্য উনি মানে মাত্র 3টে থেকে 4টে ঘর রেখে উনি চালাতেন। এবার এই ঘটনার পর উনিও কিছুদিন বন্ধ করে দিয়েছিলেন এই হোমস্টে চালানো, তারপর থেকেও সেভাবে অতটা চলতো না। এবার আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন, তিনি যখন গোয়া যান, গোয়া গিয়ে ওনার একজন পরিচিত ছিল গোয়াতে, তো উনি এই ঘটনাটা শোনেন। এবার শোনার পরে না ওনার খুব ইন্টারেস্ট হয় বিষয়টায়, যে এরকম একটা ব্যাপার ঘটেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে নীলোৎপল। তো নীলোৎপল বাবুর এই সমস্ত বিষয় কিন্তু খুব ইন্টারেস্ট। এই সমস্ত বিষয় বলতে আমি বলতে চাইছি এই ধরনের ভৌতিক বিষয় বলুন, বা যে সমস্ত জায়গায় কিছু একটা রহস্য আছে, যেখানে একটা কোনো ঘটনা ঘটেছে, এই ধরনের জায়গাগুলোকে মানে জায়গাগুলোর প্রতি ওনার একটা প্রবল আকর্ষণ রয়েছে। তো উনি সেবারে ওনার বউ বাচ্চা তাদেরকে নিয়ে যাননি। অ্যাকচুয়ালি উনি গোয়াতে গেছিলেন একটা কাজে, ওনার একটা কাজের জন্য উনি গেছিলেন, এবং সেখানে কাজটা সারার পরে উনি এবং ওনার যে ছোটো মামা, তো সেই ছোটো মামা বিয়ে থা করেননি। তো ছোটো মামা ওনাকে আর কি নীলোৎপল বাবুকে বলতো যে দেখ, আমি তো বিয়ে থা কিছু করিনি, কিন্তু আমার ঘুরতে খুব ভালো লাগে, তো তুই যদি কোথাও যাস আমাকে বলিস, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, আমার কাছে তো যা টাকা আছে আমি আমার ঘোরার টাকাটা দিয়ে দেবো। তো আর এই নীলোৎপল বাবুর সাথে ওনার ছোটো মামার প্রচণ্ড একটা ভালো সম্পর্ক ছিল, মানে মামা ভাগ্নের থেকেও বলা যেতে পারে বন্ধুর মতো একটা সম্পর্ক। ওনার মামার জীবনেরও একটা হিস্ট্রি আছে, সেটা উনি বলেছেন পরে কোনো এপিসোডে জন্য উনি লিখে পাঠাবেন। তো এটা মানে দুটো ঘটনা একসাথে বললে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য উনি ওই ঘটনাটা লিখেননি। যাই হোক, তো উনি এবং ওনার মামা দুজনেই মানে একদম দুজনের পছন্দ অপছন্দ ইন্টারেস্ট সব কিছু একদম সিমিলার। তো ওনার কাজ হয়ে যায়, 1-1.5 দিনের মতো ওনার কাজ হয়ে যায়, এবং কাজটা যখন হয়ে যায় তখন উনি মানে ওখানকার একটা ইউনিভার্সিটিতেই মেইনলি ওনার কাজ ছিল গোয়াতে। তো সেই সময় উনি একজনের থেকেই ঘটনাটা শোনে, এবং ঘটনাটা শোনার পরে ওনার বেশ ইন্টারেস্ট হয় ওই হোমস্টেটায় থাকার জন্য। তো উনি তখন ওই ভদ্রলোককে বলে যে ঠিক আছে, আপনি হোমস্টেটার আমাকে ঠিকানা দিন, আমি ওই হোমস্টেতে গিয়ে কথা বলবো, আমার ওই জায়গাটায় থাকার ইচ্ছে আছে। তো উনি ওনার মামাকে জিজ্ঞেস করেন, ছোটো মামাকে, যে মামা তোমার কোনো অসুবিধে নেই তো? ছোটো মামা বলে না, আমার কোনো অসুবিধে নেই,
তুই যেখানে থাকবি আমি সেখানেই থাকবো। এরপরে ওই হোমস্টেতে থাকার সুবাদে ওনার কী কী এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা যদি আপনাদেরকে জানতে হয়, তাহলে কিন্তু আজকের এই পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে শুনতে হবে। এবং আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, ঘটনাটা শুনুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের চেনা জানা কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল, এবারে চলে যাচ্ছি আমি সরাসরি ঘটনায়। তো ইন্ট্রোডাকশানে আমি অনেকটা আপনাদেরকে বলেছি যে নীলোৎপল বাবু এবং ওনার ছোটো মামা একটা কাজের জন্য, বিশেষত কাজটা মেইনলি নীলোৎপল বাবুরই ছিল, তো উনি ওনার ছোটো মামাকে নিয়ে গোয়া যান এবং ওনার কাজ মোটামুটি 1.5 দিনে শেষ হয়ে যায়, ওই 2 দিনই ধরা যেতে পারে। তারপরে ওনারা 4 দিন ওনাদের হাতে ছিল, যে এই 4 দিনে ওনারা গোয়াটা একটু ঘুরে দেখবেন। কারণ এর আগে নীলোৎপল বাবু বা ওনার মামা কেউই গোয়া আসেনি, ফলে ওনাদের বেশ একটা ইন্টারেস্ট হয় যে ওনারা গোয়া ঘুরবেন। আচ্ছা, এখানে যেটা উনি জানিয়েছেন যে উনি এবং ওনার মামা দুজনের কেউই কিন্তু মানে ড্রিঙ্কও করেন না, স্মোকও করেন না। এবার ওনারা দেখছেন ওখানে প্রচুর মানে ওনারা যখন অ্যাকচুয়ালি গোয়ার যে বিখ্যাত যে বিচগুলো রয়েছে সেই বিচে খাওয়া দাওয়া করছে, দেখছি ওখানে সব জায়গাতেই হার্ড ড্রিঙ্কসের একটা বেশ ভালো রকমের প্রচলন আছে। এবং গোয়ার কিন্তু নিজস্ব এক ধরনের হার্ড ড্রিঙ্কস হয়, যেটা কিন্তু সামান্য নেশাও হয়। তো সেগুলো সব জায়গায় বিক্রি হচ্ছে, মানে সব জায়গাতেই একটা ওরকম একটা খুব কুল ক্যাজ মুড, সবাই ড্রিঙ্ক করছে, খাবার খাচ্ছে, সি ফুড খাচ্ছে, একটা মানে ব্যাপারটাই অন্য রকমের। এবং ওই যে আমি বলেছিলাম যে উনি ওনার কাজের, ওখানকার একটা ইউনিভার্সিটিতে উনি যে কাজের সূত্রে এসেছিলেন, সেখানেই উনি মানে সেখানে আর কি ওই লোকটার থেকে উনি এই হোমস্টেটার বিষয়ে জানেন। তো এসে ওনারা প্রথমে 1 দিনের জন্য একটা হোটেলে ওঠেন এবং সেখানে হোটেলে উঠে উনি ওনার ছোটো মামাকে নিয়ে ওই হোমস্টের উদ্দেশ্যে যান, যে গিয়ে কথা বলি, যদি ওখানে থাকার ব্যবস্থা হয় তাহলে ওখানেই থাকবে, সেরকমই একটা ওনাদের চিন্তাভাবনা। তো নীলোৎপল বাবু এবং ওনার ছোটো মামা যখন ওই হোমস্টেতে পৌঁছয়, তো দেখছে যে হোমস্টের বাইরে খুব মানে যেরকম একটা হোমস্টে হয়, এবং গোয়ার প্রত্যেকটা হোটেল বলুন বা ছোটো ছোটো হোমস্টে যাই যেগুলোই আছে না কেন, এয়ারবিএনবি হোক, সেগুলো না খুব সুন্দর একটা থিম দিয়ে সাজানো থাকে, বাইরে প্রচুর লাইট, যেরকম আর কি মানে একদম ট্যুরিস্ট ফ্রেন্ডলি, ট্যুরিস্টদেরকে ওয়েলকাম করার জন্য একদম যাকে বলে রেডি। কিন্তু এই হোমস্টেটায় যখন ওনারা পৌঁছন, তো তখন দেখছে যে হোমস্টেটার বাইরে সেরকম কোনো জোরালো লাইট নেই, কিন্তু বেশ ছিমছাম, সুন্দর, খারাপ নয়, এবং ছোট, খুব বেশি রুম নেই, একদম ছিমছাম। সামনে একটা বিশাল বড় বারান্দা মতো রয়েছে এবং ওনারা দেখছেন মানে ওনাদের বাইরে থেকে দেখে যেটা মনে হলো যে সামনে গাড়ি রাখার জায়গায় একটাই গাড়ি রয়েছে এবং সেটা গোয়ারই রেজিস্ট্রেশন করা আর কি, ওখানকারই নাম্বার প্লেটে। তো বুঝলো যে হয়তো এটা ওনাদের নিজস্ব গাড়ি, কোনো ট্যুরিস্ট হয়তো এই মুহূর্তে নেই। যাই হোক, তো ওনারা নক করে এবং নক করার পরে গাউন পরে একজন বয়স্কা ভদ্রমহিলা বেরিয়ে আসেন। উনি মানে একদম গোয়ান ভদ্রমহিলা। তো উনি মানে ব্যবহার যথেষ্টই ভালো, উনি ওনাদেরকে ওয়েলকাম করে এবং ওনাদের যে ওই বারান্দার ওখানটায় একটা বসার মতো জায়গা রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, তো সেখানে ওনাদেরকে বসতে বলে। তো নীলোৎপল বাবু ভদ্রমহিলাকে গ্রিটিংস করেন এবং তারপরে বলেন যে আমরা এখানে থাকতে চাই, আমি আর আমার মামা এখানে এসেছি ঘুরতে, তো আপনি কি আমাদেরকে একটা রুমের ব্যবস্থা এখানে করে দিতে পারেন? তো তখন ওই ভদ্রমহিলা ওনাদেরকে বলেন যে ঠিক আছে, কিন্তু তার আগে বলো যে তোমরা জানলে কি করে হোমস্টেটার কথা। কারণ ওই ঘটনার পরে উনি বেশ কিছুদিনের জন্য ওই হোমস্টেটা বন্ধ রেখেছিলেন এবং তারপর থেকে উনি না মানে যে সমস্ত জায়গায় আর কি অনলাইন প্ল্যাটফর্মে বলুন বা যে কোনো যেভাবে যেখানে আর কি উনি অ্যাডভার্টাইজ করতেন, সমস্তটা উনি বন্ধ করে দিয়েছিলেন। কারণ ওনার প্রথম কথা হচ্ছে মনটা খুব খারাপ হয়ে গেছিলো
দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার আরও বয়স হয়ে গেছিলো, ওনার হেলথও কিছুটা ডিটোরিয়েট করে। তো খুব বেশি ট্যুরিস্ট এলে প্রত্যেকটা ট্যুরিস্টকে অ্যাটেন্ড করা, তাদের সুবিধা অসুবিধে দেখা, মেনটেন করা, সেটা সম্ভব নয়। আর ওনার হোমস্টেতে দুজন খুব বিশ্বস্ত লোক ছিল, তাদের মধ্যেও আবার একজন মারা যায়। এবং পুরো হোমস্টেতে মানে ওই ওনার ভদ্রমহিলা এবং ওনার সাথে আর একজন সহকারী, এই দুজনেই থাকে এবং এই দুজনেই সমস্ত কাজটা করে। তো এই সমস্ত কথাবার্তা হলো। তো তখন নীলোৎপলবাবু তো বলেন যে আমি একজনের থেকে হোমস্টেটার কথা শুনেছি। তো তখনই ভদ্রমহিলা বলেন যে তুমি কি শুনেছ? তো তখন নীলোৎপলবাবু ব্যাপারটা বলেন, কিন্তু খুব আলগা আলগাভাবে বলেন যে আমি একটা এরকম ঘটনা এখানে হয়তো ঘটেছিল, তো সেটা বড় কথা নয়, আমরা একটু আউটস্কার্টেই থাকতে চাইছি, একটু ছিমছাম জায়গায়। তো ভদ্রমহিলা ওনাদেরকে কফি করে খাওয়ায়, তার সাথে উনি নিজে খুব ভালো বেকিং করতে পারেন, তো নিজের হাতে উনি বাড়িতেই পেস্ট্রি বানিয়েছে, তো সেই পেস্ট্রিও অফার করে। ব্যবহার খুবই ভালো। এবং ভদ্রমহিলা বললেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে একটা রুম দিচ্ছি। এবং উনি রুমগুলো খুলে খুলে দেখান, একটা রুম বাদে উনি খুলে দেখালেন এবং দেখছে যে রুমগুলো বেশ বড় বড়, সমস্ত ধরনের মডার্ন অ্যামিনিটিস রয়েছে রুমের ভিতরে, বেশ ভালো, কোনো কিছু খারাপ নেই। কিন্তু ওই যে খুব মানে একদম মডার্ন বা প্রচণ্ড লাক্সারি সেটা বলা যায় না, বাট সুন্দর, স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই আর কি ঠিকঠাক। তো তারপরে কথা হলো যে ওনারা পরের দিন সকালবেলা ওই 11টা নাগাদ চেক ইন করবেন। এবং এখনও অবধি ভদ্রমহিলা সমস্ত কিছু ম্যানুয়ালি আর কি, সমস্ত ইনফরমেশান ম্যানুয়ালি আর কি পুট করেন। একটা বিশাল বড় খাতা এনে উনি নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত লিখলেন। তো বললেন যে ঠিক আছে, আপনারা চলে আসুন। এবং এখানেও উনি মানে ভদ্রমহিলা আর কি নিজের বিষয়ও বলছিলেন। তো উনি বললেন যে আমি জাস্ট এই হোমস্টেটা খোলা রেখেছি কারণ আমার হাজব্যান্ড ভীষণ ভালোবেসে অনেক কষ্ট করে এটা বানিয়েছিল। এবং আমার 2 মেয়ে বিদেশে থাকে, আমি বছরে 1-2 বার ওদের কাছে যাই। কিন্তু তারপরে মানে অনেকবার ভেবেছি যে পুরোপুরি বন্ধ করে দেব, কিন্তু তারপরে ভাবি যে মানে ওনার যে সহকারী, বহু বছরের ধরেই ওনার এই হোমস্টেতে কাজ করছে, যখন ওনার হাজব্যান্ড বেঁচে ছিল সেই সময় থেকে। বলছে ওর পুরো ফ্যামিলিটা চলে এইখান থেকেই। আর আমি বা একা একা কী করবো, সেই জন্য এখন কোনো জায়গায় আমি অ্যাডভার্টাইজ করি না। ওই চেনা জানা যারা আছে, যারা হয়তো এখানে 1-2 বার থেকে গেছে, তারা হয়তো কোনো বন্ধুবান্ধবকে রেকমেন্ড করলো, এরকম আর কি। মানে খুব একটা লোকজন আসে বলে মনে হলো না। তো উনি বললেন যে আমার তো টাকার দরকার অতটা নেই। আর মানে ওই যে একজন সহকারী আছে, সে ওনার বহুদিনের আর কি পরিচিত, তো উনি অনেক ফিনান্সিয়াল হেল্প এমনিও করে ওই লোকটাকে। যাই হোক, তো বললো যে ঠিক আছে, আমরা তাহলে কালকে এখানে চেক ইন করবো। তো এই বলে নীলোৎপলবাবু এবং ওনার মামা ওখান থেকে বেরিয়ে গেলেন। এবার ওই যে বললাম যে ওনার মামা ওনার সাথে ভীষণ ক্লোজ ছিল, ওই জন্য ওনারা একসাথে অনেক জায়গায় ঘুরতে গেছেন। তো ওনার মামা বলেন একটা ব্যাপার, মানে ওখান থেকে ফেরার সময়, যে মানে হোমস্টেটা ভালো, খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেসিয়াস, কিছু গাছপালাও আছে। কিন্তু কীরকম একটা যেন মনে হলো, মানে ওই হোমস্টেটা থেকে বেরোনোর পরেই সব কিছু খুব ঝকঝক তকতক করছে, মানে একটা সব দিকে একটা হ্যাপেনিং এনভায়রনমেন্ট। বাট সামহাউ ওই হোমস্টেটার মধ্যে ঢোকার পরে একটা মনে হবে যেন তুমি আর গোয়ার মধ্যেই নেই, মানে একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের হয়ে যাচ্ছে। কিছু একটা যেন ওইখানে রয়েছে, কিছু একটা যেন মানে এমন কিছু যেটা মানুষের মনটাকে খুব ভারী করে দেয়। দেখবেন কিছু কিছু জায়গায় গেলে কিন্তু মানে কোনো হয়তো পার্টিকুলার কিছু ঘটেনি, বাট স্টিল দেখবেন মুডটা কীরকম খারাপ হয়ে যায়, ভীষণ ভারী হয়ে আসে মনটা, মনে হয় যেন প্রচুর বিষাদ এসে মনের মধ্যে বাসা বাঁধছে। এরকম তো আমাদের সাথেও অনেক সময় হয়। তো এক্স্যাক্ট সেরকমই মানে ওনার মামার বিশেষত মনে হয়েছে। এবার এটা শুনে নীলোৎপলবাবু ওনার মামাকে বলে যে দেখো, আসলে আমরা বাইরে যত জায়গা দেখছি, যত আমরা হোটেল দেখছি বা বিচের ওখানে যে খাওয়ার দোকানগুলো রয়েছে, সেগুলো ভীষণ হ্যাপেনিং, একটা থিম করা, মোস্টলি আউটডোর সিটিং রয়েছে, ওপরে আর কি ধানের আর কি যে খড় আছে সেসব দিয়ে আর কি ডেকোরেশন করা, একটা ফুল মানে পার্টি মুডে সবাই ওখানে রয়েছে। এবার যেহেতু ফট করে একটা এরকম হ্যাপেনিং জায়গা থেকে ওনারা আউটস্কার্টে গেছে এবং ওখানে সেই মুহূর্তে কোনো টুরিস্টও ছিল না, উনি বলেন যে মামা তোমার হয়তো সেই জন্য মনে হয়েছে। এবার
ওই যে বললাম যে নীলোৎপল বাবুর এই ধরনের জায়গা, যেখানে ধরুন কিছু একটা ঘটেছে বা এমন কিছু একটা সেখানে হয়েছে, যেখানে একটা মানে কিছু একটা যেন ওনাকে টানে। এবং যখন থেকে উনি এই হোমস্টেটার কথা শুনেছিলেন, বারবারই ওনার মনে হয়েছে যে আমি যদি এখানটায় থাকতে পারতাম আমার খুব ভালো হতো। তো মানে ওই সময় ওনারা খেয়াল করেনি, বাট যখন উনি আর ওনার মামা রাতের বেলা দুজনে মিলে এটা নিয়ে আলোচনা করছে, তো তখন নীলোৎপলবাবুর মনে হলো যে আরে ওখানে তো আমাদেরকে একটা ছোট্ট ঘর দেখালো, মানে সেটা মানে বাকি যে ঘরগুলো রয়েছে দুটো ওনাদের বড় বড় ঘর দেখিয়েছে এবং তার তুলনায় আর একটা ঘর খুবই ছোট। তো তাছাড়াও কিন্তু আরও একটা রুম ছিল, সেই রুমটা কিন্তু উনি খুলে দেখাননি। এবার ওনার মামা বলছেন যে হয়তো ওই ভদ্রমহিলা ওই রুমে থাকে। তখন বলছে না না, ভদ্রমহিলা ওই রুমে থাকেন না, ওনার যে সহকারী সে বাইরের দিকে একটা ছোট জায়গা আছে ওখানে উনি থাকে। আর ওই ভদ্রমহিলার রুমটা হচ্ছে ওই যে বারান্দাটায় বসে ওরা কথা বলছিল ঠিক তার সংলগ্ন যে ঘরটা সেটাই ওনার বেডরুম। আর একটা মানে সাইড করে একটা বড় বেশ কিচেন আছে। তো তখন নীলোৎপলবাবুর কোথাও একটা মনে হয় যে হয়তো ওই ঘরটাই সেই ঘরটা যে ঘরে ওই মেয়েটি শুয়েছিল বা যে ঘরে ওই মেয়েটি মারা গেছিল, হয়তো সেই ঘরটা সেই জন্য বন্ধ রেখেছে। তো ওনার মামাকে যখন এই কথাটা নীলোৎপলবাবু বলেন, তো ওনার মামা বলছেন হ্যাঁ এটাও হতে পারে যে যেহেতু ওই ঘরটায় মেয়েটির প্রাণ চলে গেছিলো, মেয়েটি মারা গেছিলো, সেই জন্য হয়তো উনি ওই ঘরটা বন্ধ রাখে, কাউকে দেয় না। তো তখন ওনার মনে হলো, মানে ওটা আর উনি ওনার মামাকে বলেননি, কিন্তু ওনার মনে মনে উনি ঠিক করে নেন যে এই ঘরটাতে তো তাহলে আমাকে যেতেই হচ্ছে, এই ঘরে কি আছে আমায় দেখতে হবে। যাই হোক, সেসব নিয়ে আর উনি ওনার মামার সাথে কিছু বলেন না, ওনারা শুয়ে পড়ে। এবং পরের দিন ওনারা ঠিক 11টার মধ্যেই ওই হোমস্টেতে গিয়ে হাজির হয়। এবং ভদ্রমহিলা ভীষণ ভালো ছিলেন, তো উনি বললেন যে ঠিক আছে আপনারা সমস্ত লাগেজ রেখে নিন। তো ভদ্রমহিলা বেকিং করতে খুব ভালোবাসে, তো উনি সেদিন কিছু একটা প্যাটিস টাইপের, মানে সেটা গোয়ানিজ কুইজিনের আন্ডারেই পড়ে, তো উনি এরকম একটা প্যাটিস আর কফি ওনাদেরকে মানে কমপ্লিমেন্টারি হিসেবেই দেন, কোনো টাকা ওর জন্য উনি চার্জ করেন না। তো কথা বলতে বলতে মানে ওনারা তিনজনে কথা বলছে, তো এমন সময় নীলোৎপল বাবু ভদ্রমহিলাকে আর কি বলেন যে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি যদি কিছু মনে না করেন। তো উনি বলছেন যে হ্যাঁ বলো। তখন বলছে যে আচ্ছা আপনি যে যে রুম দুটো আমাদেরকে দেখালেন সেটা ছাড়া আর একটা খুব ছোট্ট রুম ছিল। বললেন হ্যাঁ। বলছে আর একটা পাশে যে একটা রুম বন্ধ অবস্থায় আছে ওই রুমটা তো আপনি দেখালেন না। তো তখন না ভদ্রমহিলা একটু চুপ করে গেছে, মানে এই ধরুন 30-40 সেকেন্ডের একটা নীরবতা, উনি কোনো উত্তর দিচ্ছেন এবং উনি পুরো স্টপ হয়ে গেছে, উনিও কফি খাচ্ছিলেন ওনাদের সাথে, উনি পুরো স্টপ হয়ে গেছে। তারপরে উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন এবং তারপরে উনি যেটা বলেন সেটা হচ্ছে ওই রুমটা হচ্ছে এই হোমস্টে, মানে যে 70% উনি বেচে দিয়েছিলেন, মানে তখন আগে তো পুরোটাই একটা বিশাল বড় হোমস্টে ছিল, তো মানে পুরো যখন আগে বড় হোমস্টেটাও ছিল তাদের মধ্যেও সব থেকে বড় রুম হচ্ছে ওই রুমটাই। এবং ওই রুমে মানে দুটো মানে ডবল বেড আছে প্লাস একটা সিঙ্গেল বেডও আছে, মানে চাইলে ওই রুমে 5 জন মানুষ আরামসে থাকতে পারে এবং রুমটা সাইজও অনেকটা বড় এবং ওই রুমের সাথে দুটো অ্যাটাচ টয়লেট আছে। তো এটা যখন উনি শোনেন উনি বলছেন যে বাবা এত কিছু আছে তাহলে রুমটা কেন বন্ধ। তো তখন না মানে ভদ্রমহিলা চশমা পরেছিলেন, মানে নীলোৎপলবাবু দেখতে পাচ্ছেন যে ভদ্রমহিলার চোখ থেকে জল পড়ছে। তো উনি তখন চোখের জল মুছে নীলোৎপলবাবুকে বলেন যে তুমি যে ঘটনাটা শুনেছিলে যে এই হোমস্টেতেই একটি মেয়ে এভাবে মারা গেছিল, তো ওই যে 4টি মেয়ে ছিল, 4জন বান্ধবী এসেছিল, ওই 4জন বান্ধবী কিন্তু এই রুমটাতেই উঠেছিল। মানে নীলোৎপলবাবু আগের দিন রাতে যেটা ভাবছিলেন যে ওই রুমটা কেন দেখালো না, ওই রুমটাতেই কি তাহলে এই ঘটনাটা ঘটেছিল, তাই বলে কি তাই জন্যেই কি উনি রুমটা বন্ধ রেখেছেন, এই যে ওনার মনে বিভিন্ন ধরনের স্পেকুলেশনস আসছিল, উনি বুঝতে পারলেন যে এটাই সেইটা, এটাই হচ্ছে সেই কারণ। তো বেশ অবাক লাগলো এবং উনি একটু চুপ করে গেলেন, উনি বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক,
ভদ্রমহিলা বললেন যে গোয়াতে তো এসে সবাই সি ফুড ট্রাই করে, গোয়ানিজ ফুড ট্রাই করে, তো যদি তোমাদের কিছু ট্রাই করতে হয় তাহলে কিন্তু আমাকে আগে থেকে বলতে হবে, 2 ঘন্টা আগে থেকে বলতে হবে, কারণ আমার কাছে অত সব কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না। তো এই বলে উনি একটা হাতে লেখা, খুব সুন্দর করে আর কি হাতে লেখা, পাশে ছবি দিয়ে খুব সুন্দর একটা কাস্টমাইজ বলা যেতে পারে মেনু কার্ড ওনাদেরকে দেয়। বলে যে আমি এগুলো বানাই, তো যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে অন্তত 2-3 ঘন্টা আগে আমাকে জানিয়ে দেবে যদি কোনো ডিশ তোমাদের ট্রাই করতে ইচ্ছে হয়। তো উনি দেখলেন যে বাইরের রেস্তোরাঁতে দাম যথেষ্ট বেশি, সেই তুলনায় এখানে দাম যথেষ্ট রিজনেবল। আর এই ভদ্রমহিলা নিজে একদম ওই পুরো হোমস্টেতে একটাই বড় কিচেন, এবং ভদ্রমহিলাও যেটা খান ওই কিচেনেই রান্না করে খায়। তো উনি দেখলেন যে বেশ ভালো কিছু গোয়ানিজ ফুড রয়েছে, তো উনি ওই মেনু থেকে 3টে খাবার অর্ডার করেন, 3 ধরনের আর কি খাবার অর্ডার করেন ডিনারের জন্য। উনি বলেন যে আমরা তো একটু পরে বেরিয়ে যাব, তো ঘুরবো, লাঞ্চটা হয়তো বাইরেই করবো, বাট ডিনারটা আমরা এইগুলো করবো। তো ভদ্রমহিলা খুব খুশি হন, উনি বলেন যে ঠিক আছে, ভালোই করেছো, আমি তাহলে সারাদিনের সমস্ত জিনিসপত্র, ওনার একজন হেল্পার আছে বললাম, তো তাকে দিয়ে জিনিসপত্র আনি, আমি সমস্তটা রেডি করে রাখবো। আর ভদ্রমহিলা বললেন যে দেখো, আমি কিন্তু 8টার সময় শুয়ে পড়ি, তো আমি একদম 7:30 তোমাদের খাবার রেডি করে এখানে রেখে যাব, মাইক্রোওভেন আছে, তোমরা গরম করে নেবে, আমি 8টার সময় ঘুমিয়ে পড়ি। তো উনি বললেন ঠিক আছে। নীলোৎপলবাবু এবং ওনার মামা এই বলে ওনারা বেরিয়ে পড়লেন, ঘুরতে বেরিয়ে যান। এবং ঘুরতে বেরিয়ে ওনারা ঘুরছেন, কিন্তু ওনাদের মনে না একটা অদ্ভুত একটা বিষয় চলছে। ওনার মামা একটু ভাবছে যে এখানে তো আমরা থাকলাম, ওনার মামার না জায়গাটা খুব বদ্ধ লাগছিল, মনে হচ্ছিল যে ওই হোমস্টেতে যতক্ষণ ওনারা ছিলেন কীরকম একটা দমবন্ধকর পরিবেশ টাইপের লাগছিল। কিন্তু সবই আছে, এমন নয় যে অন্ধকার, এমন নয় যে অপরিষ্কার বাজে, তা কিন্তু নয়, বাট স্টিল ওনার মামার মনে হচ্ছিল যে জায়গাটা হয়তো ঠিকঠাক নয়। আর এদিকে নীলোৎপলবাবুর মনে বারবার আসছে যে আমাকে ওই রুমটা দেখতে হবে, আমি একবার দেখতে চাই রুমটা আজকে রাতে, তাহলে আমি ভদ্রমহিলাকে বলবো যে একটু রুমটা যেন আমাদেরকে খুলে দেখায়। তারপরে মনে মনে ভাবছে যে এটা কি বলাটা ঠিক হবে, তারপরে ভাবছে যে আমি হয়তো বললাম, যদি আমাকে না দেখায়, এ ধরনের বিভিন্ন জিনিসপত্র ওনার মনে মাথায় চলছে। যাই হোক, এবার ওনারা ঘুরে ঠুরে মোটামুটি 7টা নাগাদ আবার চলে আসে হোমস্টেতে। তো এসে দেখছে যে ভদ্রমহিলার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যাই হোক, তো ওখানে আবার ওনার মামা এসে, ওনার মামার যথেষ্ট তখন বয়স হয়েছিল, তো উনি একটু এসে রুমে রেস্ট করছে, আর পুরো প্রপার্টিটা নীলোৎপলবাবু একটু ঘুরে ঘুরে দেখছে। তো তখন ওই 7:30টার মতো যখন বাজে, তখন ভদ্রমহিলা বলছেন যে আমি সব রেডি করে দিলাম, আমি এবার তাহলে আমার খাবারটুকু নিয়ে আমি খেয়ে শুয়ে পড়ছি, তোমরা নিজেদের মতো খেয়ে নিও। আর ওনার যে সহকারী, সে তালা দেওয়া আরও টুকটাক বাকি যা কাজকর্ম থাকে সেগুলো সে দেখে। তো নীলোৎপলবাবু খুব আর কি সপ্রতিভভাবে ওই ভদ্রমহিলাকে বলেন, যাচ্ছে একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। আর ভদ্রমহিলার ব্যবহার খুব ভালো, এবং উনি বারবার একটা কথা বলতেন যে আমার ওয়েল বিহেভড মানুষ খুব ভালো লাগে। এই ভদ্রমহিলা সবসময় বলতে রাখি আমার ওয়েল বিহেভড মানুষ খুব ভালো লাগে। আর যেহেতু নীলোৎপলবাবু প্রচণ্ড রেসপেক্ট দিয়ে বারবার কথা বলছিলেন এবং খুব নিজের মতো করে আর উনি কথা বলতে পারেন, তো ওনার সাথে ভদ্রমহিলার বেশ একটা সখ্যতা হয়ে গেছিল। তো কথা বলতে বলতে উনি বলেন যে আপনি যদি কিছু মনে না করেন, আপনার যে রুমটা লক করা আছে সেই রুমটাকে আমি একবার দেখতে পারি? আমি কথা দিচ্ছি আপনাকে, আমি জাস্ট একবার দেখি, আমি আপনাকে চাবি দিয়ে দিচ্ছি, কিন্তু আমার না একবার খুব দেখতে ইচ্ছে করছে। তো তখন ভদ্রমহিলা একটু অবাক হয়ে যায় যে ওই রুমটা কেন দেখতে চাইবে। তো তখন ভদ্রমহিলা এই কথা বলে যে কেন, তুমি ওই রুমটা কেন দেখতে চাইছো? তো তখন বলছে না, আসলে আপনি বলছেন যে রুমটা এতটা বড়, এই পুরো হোমস্টেটার মধ্যে সব থেকে বড় রুম ওইটা, তো জাস্ট সেই জন্যই আমার দেখার একটা কিউরিয়াসিটি হচ্ছে, আর কিছু না। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে ওই হোমস্টেতে যে আজকের রাতটাই হচ্ছে ওনাদের প্রথম রাত, এবং ওনারা ওইখানে 3 রাত থাকার কথা, 3 রাত 4 দিন, তো রাত বলতে 3টে রাত ওনারা ওখানে কাটাবেন, আর এটা হচ্ছে প্রথম রাত। যাই হোক, তো উনি একটু
বোঝা যাচ্ছে উনি একটু অস্বস্তি পাচ্ছেন, ওনার মনে হচ্ছে যে আবার কেন দেখতে চাইছে। তো উনি তখন বললেন যে ঠিক আছে, আমি দিনের বেলা খুলে দেখিয়ে দেবো। তো নীলোৎপলবাবু ভাবছে যে না না, দিনের বেলা মানে ওনার না একটা ব্যাপার আছে, উনি লিখেছেন এটা, যে ওনার মাথার মধ্যে যখন যেটা ঢোকে সেটা যতক্ষণ না প্রসেস হচ্ছে, যতক্ষণ না সেটা এক্সিকিউট হচ্ছে, ওনার শান্তি হয় না। এবার যে মুহূর্তে ভদ্রমহিলা বলে যে আমি কালকে দেখাবো দিনের বেলা, ওনার না মানে ব্যাপারটা ঠিক পছন্দ হয় না। উনি বলছেন না না না, কেন কেন, আমার এখনই একবার দেখি না, কি আছে, কোনো অসুবিধা আছে কি? তো তখন ভদ্রমহিলা বলেন যে না, আসলে আমি রাতের বেলা রুমটা খুলি না, আর আমার খুব দুঃখ হয়, খুব কষ্ট হয়, আমার সারা রাত হয়তো ঘুম হবে না। তো তখন উনি ভাবলেন যে না, বয়স্ক মহিলাটাকে তো এরপরে তো আর কিছু বলা যায় না, ওনার কোনো শরীর খারাপ হোক বা ওনার রাতে ঘুম না হোক, সেটা তো আর উনি চায় না। তো ভদ্রমহিলা যখন নিজের রুমে ঢুকতে যাবে, ঠিক সেই সময় নীলোৎপল বাবুর মাথায় একটা বুদ্ধি আসে। উনি ভাবেন যে উনি যদি ভদ্রমহিলাকে বলেন যে আমি রুমটা খুলে দেখে চাবিটা আমি নিজেই দিয়ে দেবো, দিয়ে না হয় ওনার যে সহকারী আছে তার হাতে দিয়ে দেবো, সে মোটামুটি 9টা-10টা অবধি জেগে থাকে, আর আমি তো আর বেশিক্ষণের জন্য দেখবো না, হয়তো মিনিট 2-3 রুমটা দেখতে আমার সময় লাগবে। তো উনি তখন বললেন যে আন্টি, আমি একবার দেখি না, আমি নিজে, আপনি আমাকে চাবিটা দিন, আমি খুলে যা দেখে এক্ষুনি আপনার সহকারীকে চাবিটা দিয়ে দিচ্ছি। এবার ওনার মুখের যে এক্সপ্রেশন এই ভদ্রমহিলা, সেটা দেখে উনি বুঝলেন যে উনি একটু ইতস্তত বোধ করছেন, একটু বিরক্ত বোধ করছেন যে এত বারবার কেন দেখতে চাইছে। তো উনি তখন ভাবলেন যে এ তো মনে হয় নাছোড় বান্দা। তো উনি তখন চাবিটা মানে আচ্ছা, ওই ঘরের চাবিটা কিন্তু আবার আলাদা থাকে। তো উনি ওনার নিজের ঘর থেকে চাবিটা দেন এবং দিয়ে বেশ একটা মানে সিরিয়াস নোটে বলে যে ওই রুমে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, তুমি দেখতে চাইছো জাস্ট দেখে নাও, আর ঘরে ঢুকিয়ে আর কিন্তু লাইটটা জ্বালাবে, কারণ প্রত্যেকটা লাইটের সুইচ কিন্তু ঘরের ভিতরে আছে। লাইটটা জ্বালাবে এবং যখন বেরোবে জাস্ট দরজাটা দেওয়ার আগে লাইটগুলো অফ করে দেবে, এবং তুমি কিন্তু 1 মিনিটের বেশি ওই ঘরে থেকো না। এবং উনি স্ট্রিক্টলি বলেন যে আমি কিন্তু মানে উনি কথাটা উনি রীতিমতো মেনশন করেন যে আমি কিন্তু এটা স্ট্রিক্টলি বলছি, তুমি 1 মিনিট দেখে চাবিটা দিয়ে আমার সহকারীকে দিয়ে দেবে। তো নীলোৎপলবাবু বলছে আপনি 1 মিনিট বলেছেন, আমি 1 মিনিটের আগেই দরজাটা লক করে দেবো, আপনার কোনো চিন্তা নেই, দরকার হলে আমি আপনাকে এসে জানিয়েও যাব। বললেন ঠিক আছে। উনি বললেন যে আমার আজকে একটু খাটাখাটনি গেছে, আমি শুয়ে পড়ছি। তো উনি আর কি নীলোৎপলবাবু ওনাকে আশ্বস্ত করে, বলেন যে ঠিক আছে। এবার তো ওনার মানে একবারে হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার, যে ঘটনাটা উনি শুনেছিলেন এবং যার জন্য ওনার এই হোমস্টেতে থাকতে আসা, সেই রুমটা এবার উনি দেখতে পাবেন। এবার প্রথম রাত, যাই হোক, ওনাদের জন্য ডিনার করা হয়েছে। এবার উনি ভাবলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি নাহলে ভদ্রমহিলার আবার ঘুম হবে না, উনি যদি আবার আমাকে ডাকতে আসে বা চাবি দিয়েছি কিনা দেখতে আসে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ডিনার করার আগে আমি রুমটা দেখে নিই। এবার উনি চাবি নিয়ে যথারীতি দরজাটা খুলতে গেছে। এবার দরজাটা যে মুহূর্তে খুলেছে, মানে একটা ঘর বদ্ধ থাকলে, যেহেতু ওই প্রপার্টিটা বেশ পুরনো, তার মধ্যে যদি কোনো ঘর বন্ধ অবস্থায় থাকে তো অবভিয়াসলি সেখানে একটা বোটকা গন্ধ বেরোবে। তো যে মুহূর্তে নীলোৎপলবাবু দরজাটা খুলেছে, একটা বোটকা গন্ধ ওনার নাকে এসেছে, খুব স্বাভাবিক। তো উনি লাইট জ্বালালেন, এবং লাইটটা যখন জ্বালালেন উনি দেখছেন অনেকগুলো লাইটের সুইচ রয়েছে, এবং পরপর উনি সুইচগুলো অন করতে থাকেন, এবং তার মধ্যে দেখলেন যে 3-4টে ছোট ছোট লাইট জ্বললো, কারণ রুমটা বিশাল বড়, সত্যিই বিশাল বড়। এবং রুমটা না একদম পুরো ফিটফাট করা, সুন্দর করে বেডশিট পাতা রয়েছে, পিলোস রয়েছে, সেখানে পিলো কভার দেওয়া রয়েছে, বড় বড় জানলা রয়েছে, জানলায় সুন্দর করে পর্দা সাজানো, রুমটা ভীষণ সুন্দর করে সাজানো। এবার রুমের ভিতরে একটা বিশাল বড় মানে বিশাল একটা মিরার রয়েছে, এবং মিরারের সামনে বেশ কিছু জিনিসপত্র সাজানো আছে। একটা ক্রস রয়েছে, জেসাসের যে ক্রস, সেই ক্রস রয়েছে, এবং তার পাশে একটা শিশি মতো রয়েছে, আর একটা ক্যান্ডেল স্ট্যান্ড রয়েছে, সেখানে ক্যান্ডেল জ্বালানো হয়, বাট সেটা তখন জ্বলছিল, অবভিয়াসলি বন্ধ ছিল, জ্বলবে না। এবং রুমটা যে মুহূর্তে উনি মানে আলোগুলো অন করেন, উনি দেখছেন যে কয়েকটা আলো জ্বলছে না, মানে 2-3টে আলো জ্বলছে, বাকি 2-3টে আলো জ্বললো না।
এবার যে মুহূর্তে উনি রুমটার আর কি বেডগুলোর সামনে উনি যাচ্ছেন, রুমটাকে ঘুরে ঘুরে দেখছেন, ফট করে ওনার কেন জানি না মনে হলো কেউ একজন ওনার পিছন দিয়ে জাস্ট হেঁটে একদিক থেকে অন্যদিকে গেল। মানে ধরুন আপনি একটা ঘরে ঢুকেছেন, এবার সেই ঘরে আপনি জানেন আপনি ছাড়া কেউ নেই, বাট সত্যি সত্যি যদি কোনো মানুষ আপনার ওই ঘরে আপনার পিছনে এসে দাঁড়িয়ে থাকে বা আপনার পাশ দিয়ে এদিক থেকে ওদিক করে, আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং সেম জিনিসটা কিন্তু নীলোৎপল বাবুর সাথে হলো। এবং একটা মুহূর্তের জন্য উনি ভাবেন যে নয় ওনার ছোটো মামা ঢুকেছে, নয়তো ওনার যে সহায়ক সে ঢুকেছে। এবং উনি যথারীতি পিছনে ফিরে তাকান, দেখছে কেউ নেই। ব্যাপারটা ওনার কাছে বেশ অদ্ভুত লাগে। এবং উনি দেখছেন যে যে 3টে লাইট ঘরে জ্বলছে তাতে না ঘরটা একদমই আলোকিত হয়নি, কীরকম একটা ধোঁয়া ধোঁয়া পরিবেশ, কীরকম একটা অন্ধকার অন্ধকারই লাগছে। এবং ওই যে বড় বড় দুটো জানলা রয়েছে, একদম সিলিং হাইট অবধি জানলা, সেখান থেকে পর্দা ঝুলছে, সব কিছুর মধ্যেই যেন একটা মিস্ট্রি লুকিয়ে রয়েছে। এবং ঘুরতে ঘুরতে যখন উনি ওই মানে বড় যে ড্রেসিং টেবিলটার কাছে এসেছে, বিশাল বড় একটা মিরারটার কাছে এসে না ওনার একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস হয়। মনে হয় যেন ওনার মনে হতে থাকে যেন ওই মিরারটার দিকে তাকিয়েই থাকি। কিন্তু ওটা কেন যে ওনার মনে হয় সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে কেন ওনার এটা মনে হচ্ছে। এবং যখন উনি মিরারটার দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করেন, ওনার মনে হলো যেন ওই মিরারে উনি যেটা দেখছেন, মানে ঘরের যে পার্টটা উনি দেখতে পাচ্ছেন মিরারে, সেটা যেন একটুখানি নড়ে উঠলো, মানে মিরারটাই মনে হচ্ছে একটুখানি নড়ে উঠলো। এবং আপনি ধরুন একটা কোনো কিছুকে খুব মন দিয়ে দেখছেন, একটা ধরুন আপনি ঘরে গেছেন, সেখানে একটা বড় কাচের আয়না রয়েছে এবং আপনি সেই আয়নাটার দিকে ভালো করে দেখছেন। এবার ঘরে আপনি ছাড়া কেউ নেই, এবার সেখানে হঠাৎ করেই যদি ওই আয়নাটা দুলে ওঠে, হালকা করে নড়ে ওঠে, তাহলে আপনার বিষয়টা কীরকম লাগবে। এবং উনি কিন্তু স্পষ্ট বুঝতে পারলেন, মানে ওই আয়নার দিকে উনি তাকিয়ে আছেন, ওনার নিজের ছায়া, মানে নিজেকে আর কি উনি আয়নায় দেখতে পাচ্ছেন, ঘরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, সব কিছু যেন একটুখানি নড়ে উঠল। এবং তখন না উনি খুব কনসাস হয়ে যান যে কী হলো ব্যাপারটা। এবং তারপরে ওনার মনে হলো যেন পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। এবং এইটা মনে হতে আর ওই যে দুলে উঠলো আয়নাটা, তাতে না রীতিমতো ওনার মাথাটা ঘুরে যায়। এবং মাথাটা ঘুরে যাওয়ার পরে যখন উনি পিছন ফিরে গেছেন, মানে ওই আয়নাটার সামনে না উনি আর দাঁড়িয়ে থাকতে পারেননি, তো উনি পিছন ফিরে গেছেন এবং ওনার সেই মুহূর্তে মাথাটাও নীলোৎপলবাবুর একটু ঘুরে যায়, চোখের সামনেটা হালকা ঝাপসা হয়ে যায়। এবং উনি দেখছেন যে ওই ঘরটার দরজার সামনে ওনার ছোটো মামা দাঁড়িয়ে রয়েছে। তো উনি নিজেকে একটু সামলে নেন। আর ওই মুহূর্তে উনি যেটা লিখেছেন ইমেলে, যে ওনার একটু ভয়ও লাগে যখন ওই আয়নাটা দুলে ওঠে। এবং কেন জানি না ওনার মনে হয় যে ওই আয়নাটা যেন ওনাকে অনেক কিছু বলতে চাইছে, আয়নাটার দিকে ওনার মানে ইচ্ছে হচ্ছে বারবার তাকানোর, কিন্তু উনি পারছেন না। যাই হোক, তো উনি দেখলেন যখন ওনার মামা এসেছে, তো উনি ওনার মামাকে বলছেন, কি মামা তুমি এখানে এসছো? তুমি তো বলছিলে যে তোমার পায়ে ব্যথা করছে, শরীর ঠিক আছে তো তোমার? তো উনি দেখলেন ওনার মামা না ওনার দিকে তাকিয়ে আছে, কোনো উত্তর দিচ্ছে না। এবং ওনার মামা কিছু না বলে দরজার সামনে দাঁড়িয়েছিল এবং তারপরে উনি দরজার সামনে থেকে সরে আবার ওনাদের যে রুম ছিল সেই রুমের দিকে ওনার মামা চলে গেল। এবং তখন না মানে ওনার মনে হলো যে আরে আমি তো অনেকক্ষণ হয়ে গেছে ঘরটায় রয়েছি, মানে মিনিট 10 প্রায় হয়েছে, 10 মিনিটটা হয়ে গেছে উনি রুমে রয়েছেন। তখন উনি ভাবলেন যে নীলোৎপলবাবু তখন ভাবলেন যে না আমার এখানে আর থাকাটা ঠিক না, ভদ্রমহিলা আমাকে 1 মিনিট থাকতে বলেছিল, যাই আমি এবার তালাটা দিয়ে দিই, রুমটা লক করে আমি চাবিটা ভদ্রমহিলার যিনি সহায়ক আছে তাকে দিয়ে দিই। আর ওনাদের মোটামুটি খিদেও পেয়ে গেছে, প্রচুর ঘোরাঘুরি হয়েছে, তো ভাবলো যে মামাকে ডাকতে এসছে, যাই। তো উনি যখন ওই রুমটায়, মানে উনি ছিলেন ওই যেখানে বেডটা রাখা ছিল, বেডগুলো সেখানে, তো রুমটা বেশ বড়। তুমি যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে রুম থেকে বেরিয়ে যাচ্ছেন, আবারও ওনার মনে হলো আয়নার পাশ দিয়ে কেউ একটা যেন হেঁটে গেল। এবং এই জিনিসটা ওনার না মানে যখন আবার দ্বিতীয়বারের জন্য যখন উনি ফিল করলেন,
ওনার কিন্তু বেশ ভয় লাগে এবং বেশ গাটা ছমছম করে ওঠে। যাই হোক, তো উনি তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায় এবং লাইট ফাইট দিয়ে উনি রুমটা লক করে বেরিয়ে এসে উনি চাবিটা ওনার যে সহায়ক ছিল তার হাতে দিয়ে দেয়। তো সেই সহায়ক বলছে যে আপনি রুমে কখন ঢুকেছিলেন? তো তখন নীলোৎপলবাবু তো বুঝতে পারছে যে দোষটা ওনারই, উনি অনেকক্ষণ ছিলেন। তো উনি তখন ইচ্ছে করে একটু মিথ্যে কথা বলেন যে আমি এই জাস্ট ঢুকেছিলাম, আমি চাবিটা আপনাকে দিয়ে গেলাম, রুমটা বেশ ভালো বড় আছে, খুব ভালো রুমটা, এরকম টুকটাক দু একটা কথা বলে কোনো রকমে চাবিটা দিয়ে দেয়। এবার খিদে পেয়েছে, রান্না তো ভদ্রমহিলা আগেই করে দিয়েছেন, গোয়ানিজ ফুড ট্রাই করবে। তো নীলোৎপলবাবু কী করেন, মানে 3টে কন্টেনারে খাবারগুলোর ছিল, তো উনি একটা কন্টেনার মাইক্রোওভেনে ঢুকিয়েছে এবং রান্নাঘরের পাশে একটা ছোট ডাইনিং স্পেস মতো রয়েছে, তো সেখানে উনি বাকি খাবার প্লেট ফেটগুলো সাজিয়ে উনি ভাবলো যে আমি ছোটো মামাকে এবার ডাকি। এবার উনি তখন ছোটো মামাকে ডাকছে ওখান থেকেই। এবার ওই কিচেনের জায়গাটা থেকে ওনাদের রুম কিন্তু খুব একটা দূরে নয়, তো একবার ডেকেছে, ভেবেছে ঠিক আছে শুনতে পেলো না, আমি তাহলে ঘরে গিয়ে ডাকি। তো নীলোৎপলবাবু কী করেছে, খাবারটা আবার একটা খাবার মাইক্রোওভেনে গরম হতে দিয়ে উনি ওনাদের ঘরে গেছে। এইবারে নীলোৎপলবাবু যখন ঘরের মধ্যে ঢুকেছে, দেখছে যে ওনার ছোট মামা ঘুমোচ্ছে। এটা দেখে ওনার প্রথমে একটু অবাক লাগে যে এই মানুষটা জেগেছিল আবার এরকমভাবে ঘুমোচ্ছে, এবং জাস্ট ঘুমোচ্ছে তা কিন্তু নয়, বেশ অকাতরে ঘুমোচ্ছে। তো স্বাভাবিকভাবেই নীলোৎপলবাবু ওনার মামাকে ডাকে যে কী গো, ওঠো, খাওয়া দাওয়া করতে হবে তো, তারপরে কালকে সকালে ওনাদের অন্য একটা জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তার জন্য সকালবেলা রেডি হয়ে বেরোতে হবে। তো ওনার ছোট মামা আর কি বেশ আলমোড়া ভেঙে একদম রিল্যাক্স করে উঠেছে। এবার ওঠার পরে নীলোৎপলবাবু বলছে যে কী ব্যাপার, তুমি উঠেছিলে তো, আবার ঘুমিয়ে গেলে কেন? আমি তো জাস্ট চলেই এলাম। তো তখন বলছে না রে, একদম এসেই ঘুমিয়ে পড়েছিলাম, তুই দেখলাম বেরোলি, একটু বললি যে আশপাশটা ঘুরে দেখি। তো তখন বলছে যে আমি তো তোমাকে দেখলাম, আমি যে ওই ঘরটায় গেছিলাম, তুমি তো ওই ঘরের দরজার সামনে এসেছিলে, আমি তো তোমাকে বললাম যে হ্যাঁ আসছি, তুমি কিছু না বলে চলে গেলে। তো তখন না ওনার ছোটো মামা একটু অবাক দৃষ্টিতে নীলোৎপলবাবুর দিকে তাকিয়ে থাকে। তার কারণ হচ্ছে উনি না কিছু বুঝতে পারছে না। উনি বলছেন যে আমি তো ওই ঘুরে এসে সেই যে রুমে এসে যে আমি শুলাম, আমি তোকে বললাম যে আমার পায়ে ব্যথা করছে, তো আমি তো তারপরে উঠিনি। এবার নীলোৎপলবাবুর সাথে ওনার মামার বলেছিলাম না যে খুব ভালো একটা সম্পর্ক, বন্ধুর মতো, তো দুজনের মধ্যে গল্প আড্ডা ইয়ার্কি সবই হতো। এবার নীলোৎপলবাবু ভেবেছে যে ওনার মামা ইয়ার্কি করছে, বলছে যে আমি তো ওই ঘরে গেছিলাম, দেখলাম, তোমাকে তো বললাম একবার আসো, তুমি দাঁড়িয়েছিলে, কিছুক্ষণ দাঁড়িয়ে চলে গেলে, তো তুমি ইয়ার্কি মারছো নাকি আমার সাথে, নাকি তুমি ভয় পেলে ওই ঘরটায় ঢুকতে, যে ওই ঘরে ওই মেয়েটা এরকম অবস্থা হয়েছিল, মেয়েটা মারা গেছিলো, সেই জন্য তুমি ভয় পেয়ে আর ঘরটায় ঢুকলে না। তো দেখছে যে ওনার মামা না চুপ করে খুব অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবেই এটা দেখে ওনার খুব অবাক লেগেছে যে কী ব্যাপার, ওনার মামা ইয়ার্কি করে, কিন্তু যখন ইয়ার্কি করে তখন ইয়ার্কির মুডে থাকে। বাট এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে নীলোৎপলবাবু বুঝতে পারছে যে ওনার মামা ইয়ার্কি করছে না, এবং ওনার মামা এটা বলেও যে তুই ওই ঘরে যাবি আমাকে বলেছিলি, কিন্তু তুই যে ঘরে গেছিস সেটা তো আমি জানি না, আর সত্যি আমি ঘুরে আসার পরে আমি যে সেই শুয়েছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এই তুই ডাকলি আমার ঘুমটা ভাঙলো। আমি তো ওই এর মাঝখানে ঘর থেকে বেরিয়ে তুই যে বলছিস যে তুই আমাকে ওই ঘরটার দরজার সামনে দেখেছিস, আমি তো উঠিনি, আমি কি করে যাব? এটা শুনে না নীলোৎপলবাবুর বুকের ভিতরটা ধড়াস করে ওঠে। এবং নীলোৎপলবাবু যখন দেখেছিল ওনার ছোটো মামাকে ওই দরজার সামনে ওই ঘরটার, তখন যে এক ঝলক দেখেছে তা কিন্তু নয়, এসে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল, ওই হবে 25, 30, 40 সেকেন্ড মতো দাঁড়িয়েছিল। তখন নীলোৎপলবাবু বলে যে হ্যাঁ তুমি কি ভিতরে আসবে, একবার রুমটা কি দেখবে? তারপরে বলে যে ঠিক আছে তুমি যাও, আমি আসছি। এবং এই যে কথাগুলো বলেন উনি, এটা কিন্তু এক ঝলক দেখে বলেন না। ওই যে বললাম যে 30-40 সেকেন্ডটা ওখানে উনি ছিলেন, তো ওনার মামা যখন বলছে যে উনি ছিল, তো বারবার নীলোৎপলবাবু জিজ্ঞেস করছে যে তুমি যাওনি, তুমি ঘুম থেকে ওঠোনি? বলছে না রে, আমি উঠিনি, আমি কেন তোর সাথে শুধু শুধু ইয়ার্কি করতে যাব এখন। তো তখন না নীলোৎপলবাবুকে ওনার মামা জিজ্ঞেস করছে কেন, তুই কি আমাকে দেখেছিস নাকি?
এবং তখন না একটুখানি ইয়ার্কি করি, ওনার মামা তখনই ইয়ার্কি করে বলছে যে তুই, আমি যাইনি শুনে তুই এমন করে তাকাচ্ছিস যেন তুই ভূত দেখেছিস, মানে এরকম করে আর কি একটা মজা করে বলেছে। তো ব্যাপারটাকে নীলোৎপলবাবু একটুখানি মানে লাইটলি হ্যান্ডেল করে। উনি বলেন না না ঠিক আছে, আমি হয়তো ভুল দেখেছি। তো যাই হোক, ওনারা খেতে গেছে। এবার ওনার মামা আর কি, যেটা উনি ইমেলে লিখেছেন, যে ওনার মামা না খুব লিমিটেড খাওয়া দাওয়া করেন, খুব বেশি উনি খান না। এবার ওই ভদ্রমহিলা যে রান্না করেছিলেন সেটা কিন্তু পরিমাণে যথেষ্ট বেশি, দুজনের পক্ষে ওই খাবার বেশি, মানে একদম 3 জনের পেট ভরা খাবার যতটা হওয়া উচিত ওই ভদ্রমহিলা ততটাই রান্না করেছিলেন। এবার উনি দেখছেন যে মানে নীলোৎপলবাবু নিজে খাবার নিয়েছে, ওনার মামাও খাবার নিয়েছে, এবং দুজনে খাবার নেবার পরেও বেশ কিছুটা করে খাবারই, মানে 3টে ডিশ ওনারা অর্ডার করেছিল সেই। আর যেহেতু গোয়ানিস ফুডও ওনারা অর্ডার করেছেন, তার মধ্যে একটা ডিশ ছিল যেখানে রসুনের ব্যবহার খুব বেশি হয়েছে। এবার বুঝতেই পারছেন যে যারা মানে বাঙালি খাবার খেয়ে যারা অভ্যস্ত, তাদের কাছে খুব বেশি যদি কোনো একটা ডিশে রসুন থাকে সেটা অতটাও ভালো লাগে না, সবার তো নাও লাগতে পারে না। তো নীলোৎপলবাবু বলছে যে রান্নাগুলো ভালো হয়েছে মামা, কিন্তু দেখো এই ডিশটা ভীষণ রকম রসুনের গন্ধ আসছে। তো উনি দেখছে যে ওনার মামা বেশ মনের আনন্দে খাচ্ছে। এবার দেখুন, সারাদিন ঘোরাফেরা করেছে, গোয়ানিজ ফুড ট্রাই করছে, খেতেই পারে, সেটা নিয়ে তো কোনো মানে কোনো অস্বাভাবিক কিছু নেই। কিন্তু এখানে যে জিনিসটা অস্বাভাবিক লাগা শুরু হলো সেটা কিছুটা এরকম। সেটা হচ্ছে যে ওনার মামা মানে এমনিতে বললাম যে খুব অল্প খায়, মানে লিটারেলি অল্প খান উনি। উনি একা, ওই যে বললাম যে 3 জনের মতো রান্না করেছিল, উনি পুরো বাকি যা খাবার ছিল সবটা উনি খেয়ে শেষ করে ফেললেন। যেটা দেখে নীলোৎপলবাবুর একটুখানি অবাক লাগে। উনি বলছেন যে বাবা, তোমার মামা এই গোয়ানিজ খাবার এত ভালো লেগেছে? এবং ওখানে একটা মাছের আইটেম রান্না করা ছিল। তো ওনার মামা না মানে মাছ খান না তা নয়, অবশ্যই মাছ খান, কিন্তু খুব একটা ভালোবাসেন না মাছ খেতে, ওই কাটা বেছে বেছে খেতে উনি অতটা পছন্দ করেন না। বাট ওই যে মাছের যে প্রিপারেশনটা উনি করেছিলেন, পুরো একদম সাপটে সুপটে সুন্দর করে উনি খেয়ে নেন, এবং সেটাও খুব অল্প সময়ের মধ্যে। এটা দেখে তো ওনার আরও বেশ অবাক লাগে যে বাবা, মামা এত ভালো লেগেছে। এবং সুন্দর করে পরিপাটি করে খেয়ে ঠেয়ে আর কি ওনারা উঠে চলে আসে। এবার উঠে আসার পরে দুজনে শুয়ে পড়বে। তো নীলোৎপলবাবু গল্প করে বলছে যে জানো তো, রুমটায় তো তুমি ঢুকলে না, খুব সুন্দর রুমটা, বেশ বড়। আর সবথেকে বেশি আমার রুমটার মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগলো যে ওই যে আয়নাটা রয়েছে, ওই আয়নাটা পুরো একদম বিশাল বড়, একদম সিলিং অবধি হাইট আয়নাটার, এবং আয়নাটার পাশ দিয়ে কাঠের কাজ করা, জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে। তো হঠাৎ করেই মানে দুজনে মিলে গল্প করছে, তো সাডেনলি ওই ওনার ছোটো মামা একটা কথা বলেন, যে কথাটা বেশ একটু মানে ওনার কাছে একটু অন্য রকমের সাউন্ড করে। তো ওনার ছোটো মামা যেটা বলে সেটা হলো যে অনেকক্ষণ আর কি কিছু একটা নিয়ে ভাবছিল মনে হলো, এবং হঠাৎ করেই বলছে যে সেই দিন মেয়েটা একটা কালো রঙের ড্রেস পরেছিল, মানে ওই মারিয়া মেয়েটার কথা বলছে, যে সেদিন মারিয়া একটা কালো রঙের ড্রেস পরেছিল, মেয়েটা খুব সুন্দর করে হেয়ার একটা স্টাইল করেছিল, এবং ও অনেকক্ষণ ধরে ওই আয়নায় নিজেকে দেখছিল, এবং ওর খুব ভালো লাগছিল ও যেভাবে সেজেছিল, এবং ও খুব এক্সাইটেড ছিল সেদিনের নাইট ক্লাবে যাওয়ার জন্য। এবার হঠাৎ করেই এটা শুনে নীলোৎপলবাবুর খুব অবাক লাগে। উনি বলেন যে কি গো মামা, তুমি আবার তোমার কল্পনা শক্তি মিশিয়ে কথা বলছো নাকি? তুমি কি করে জানলে যে ওই দিন মেয়েটি ব্ল্যাক ড্রেস পরেছিল, হেয়ার সুন্দর করে হেয়ার ড্রেস করেছিল, তুমি কি করে জানলে? তো ওনার মামা না কোনো উত্তর দেয় না, এবং উনি চুপচাপ একটু বসে থাকে। যাই হোক, বিষয়টা একটু উইয়ার্ড লাগে ওনার কাছে, কিন্তু উনি আর সেই বিষয়টা নিয়ে খুব একটা ভাবেন না। তো বলে যে ঠিক আছে, এবার শুয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে। যে মানুষটা এতটা টায়ার্ড ছিল সে না কীরকম করে যেন বসেই রইল। এবং যেটা নীলোৎপলবাবু লিখেছেন যে সারা রাত সেদিন ওনার ছোটো মামা খুব এপাশ ওপাশ করে, মানে ঠিকমতো ঘুমোতে পারছে না, মাঝে মধ্যে উঠে পড়ছে, উঠে পড়ে পায়চারি করছে। তো একবার নীলোৎপলবাবু জিজ্ঞেসও করে যে মামা, তুমি এতটা খেয়ে ফেলেছো রাতে, দেখো তোমার কি অস্বস্তি হচ্ছে, ওষুধ দেবো? তো উনি সেরকম করে কোনো কথা বলে না। তো অনেকবার যখন এই নীলোৎপলবাবু বারবার ওনার মামাকে যখন বলে যে তোমার কি কোনো অসুবিধে হচ্ছে,
তো তখন ওনার মামা বলেন যে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমার খুব ভালো লাগছে, আজকে আমার খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে এবং কালকে আমি খুব আনন্দ করব। এবার দেখুন, ঘুরতে গেছে, আনন্দ করতে গেছে, সেটা ঠিক আছে, সেটা তো স্বাভাবিক। বাট সেই রাত থেকে নীলোৎপলবাবুর মামার কথাবার্তার মধ্যে একটু চেঞ্জেস আসতে শুরু করে। যাই হোক, তো রাতের বেলার উনি অত কিছু ভাবেনি, তো শুয়ে পড়েছে। সকালবেলা উঠে নীলোৎপলবাবু দেখছে যে ওনার মামা পুরো রেডি হয়ে গেছে এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনার মামাকে একটুখানি অন্যরকম লাগছে। মানে খুব সুন্দর করে একদম ফিটফাট করে ড্রেস পরেছে, তারপরে চুলটাকে অন্যরকমভাবে আঁচড়েছে, যেভাবে উনি নর্মাল চুল আঁচড়ায় সেভাবে আঁচড়ায়নি। তো এটা দেখে ওনার একটুখানি অবাক লাগলো। তারপরে ভাবছে যে হয়তো গোয়াতে এসেছে, চারিদিকে একটা পার্টি মুড, সবাই বেশ মানে একটা বিচ ভাইবসে রয়েছে, কেউ কেউ বিচ থিমের ড্রেস পরেছে, ছেলেরা মেয়েরা। তো ভেবেছে হয়তো সেটা দেখে ওনার সেরকম কোনো ড্রেস নিয়ে যায়নি, বাট সেসব দেখে হয়তো উনি একটু অন্যরকমভাবে স্টাইল করেছে। তো নীলোৎপলবাবু ওনার মামাকে একটু ইয়ার্কি করে বলেও যে কি মামা, এভাবে ড্রেস ফ্রেস পরেছে, এটা কি গোয়ার হাওয়া লেগে গেল তোমার গায়ে? তোমার মনে হচ্ছে যেন, তোমাকে দেখে মনে হচ্ছে যেন তোমার 10 বছর বয়স কমে গেছে। এবার ওই যে আমি আপনাদেরকে বললাম যে ওনার সাথে ওনার মামার একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তো সেখানে হাসি ঠাট্টাই আর কি সবই হতো। তো ওনার মামা কিছু বলে না, একটুখানি হাসে। এবং ওই যে ওনারা ঘুরতে বেরোলেন সকাল থেকেই, মানে উনি একটা বিষয় লক্ষ্য করেন যে ওনার মামার চলন বলনে একটা যেন পরিবর্তন লাগছে। মানে ওনার মামাকে উনি এত বছর ধরে দেখছেন, মানে কালকে অবধি ওনার মামার কথাবার্তা যেরকম ছিল, যেভাবে হাঁটাচলা করতেন, আজকে সকাল থেকে যেন সব কিছু একটু ডিফারেন্ট হয়ে গেছে। মনে হচ্ছে যেন একটু অন্যভাবে হাঁটছে, একটু অন্যভাবে কথা বলছে, গলার ভয়েসটাও মনে হচ্ছে সামান্য চেঞ্জ হয়েছে। এবং উনি একটু ওনার মামাকে জিজ্ঞেসও করে যে কী গো, তোমাকে একটু অন্যরকম লাগছে। তো ওনার মামা কোনো উত্তর দেয় না, মুচকি হেসে বলে যে আজকে প্রচুর আমরা এনজয় করব। এবং ওই যে আমি আপনাদের ঘটনাটা শুরুর দিকে বলেছিলাম যে নীলোৎপলবাবু বা ওনার মামা কেউই কিন্তু ড্রিঙ্কিং বা স্মোকিং করেন না। হঠাৎ করে ঘুরতে ঘুরতে ওনারা সেদিন বাগা বিচে গেছিল, যেটা গোয়ার একটি খুব বিখ্যাত বিচ। তো সেই বাগা বিচে গিয়ে ওখানে একটা জায়গায় প্রচুর সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, তারপরে বিভিন্ন ধরনের মকটেল, এগুলো পাওয়া যাচ্ছিল। তো ওনার মামাই বলে যে চল এইখানে ঢুকি। তো ঢুকেছে। এবার ওই যে বললাম ওনারা ওখানে ওগুলো ছাড়া অনেক ধরনের খাবার দাবারও পাওয়া যায়। তো নীলোৎপলবাবু খাবার অর্ডার করছে। খাবার যখন অর্ডার করছে ঠিক সেই মুহূর্তে ওনার মামা বলেন যে আমি ড্রিঙ্ক করব। তো নীলোৎপলবাবু বলছে যে তুমি কোনোদিন ড্রিঙ্ক করোনি, তুমি হঠাৎ মানে গোয়াতে এসে তোমার আজকে মনে হচ্ছে যে তুমি ড্রিঙ্ক করবে। এবং যে মানুষটা কোনোদিন ড্রিঙ্ক করেনি তার ওই বিষয়ে খুব একটা নলেজও নেই। আর ওনার মামা হচ্ছেন পেশায় একজন কলেজের প্রফেসর। তো মানে উনি সারা জীবন পড়াশুনো এসব নিয়েই থেকেছেন। তো সে জানেও না যে ড্রিঙ্কসের কী কী নাম হয়, কোন ড্রিঙ্কসে কী থাকে না থাকে, তার কনসেন্ট্রেশন কীরকম, উনি কিছুই জানেন না, কারণ ওই বিষয়ে ওনার কোনো ইন্টারেস্টই নেই। তো ওইখানে মানে ওখানে বসে ওনার মামা যেভাবে ওয়েটারকে বলছিলেন, মানে অর্ডার করছিলেন ড্রিঙ্কগুলো, মানে নীলোৎপলবাবু রীতিমতো হয়ে গেছে, পুরো হাঁ হয়ে গেছে। এবং উনি বলেছেন ইমেলে যে যেভাবে মামা অর্ডার করছিল সেটা দেখে আমার মনে হচ্ছিল যে মামা বহুদিন ধরে ড্রিঙ্ক করে এবং ওনার সমস্ত মানে অভিজ্ঞতা আছে, এবং কোন ড্রিঙ্কসে কত পার্সেন্টে কি অ্যালকোহল থাকে না থাকে সমস্তটা মনে হচ্ছে যেন ওনার জানা। এবং উনি সেদিন ভালো রকমের ড্রিঙ্ক করেন। এবং নীলোৎপলবাবু ওনার মামাকে বারবার বলছে যে মামা তুমি এখানে ঘুরতে এসেছো, তুমি ড্রিঙ্ক করো না, তুমি হঠাৎ করে যদি এতটা ড্রিঙ্ক করো যদি তোমার শরীর খারাপ হয়। দেখছো তো একটা অল্প বয়সী মেয়ে আমাদের ওই হোমস্টের ওখানে একটা কীরকম ঘটনা ঘটেছে, তো তুমি কেন এরকম করছো? তো ওনার মামা মুচকি হেসে বলছে তুই চিন্তা করিস না, আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি, তোর আমাকে নিয়ে ভাবনার কোনো দরকার নেই, যদি তুই চাস তুইও টেস্ট করতে পারিস। এবং এইভাবে বারবার যখন বলছে নীলোৎপলবাবু না ভাবলো যে ঠিক আছে, আমি কোনোদিনও সেভাবে ড্রিঙ্ক করিনি, সেই কলেজ জীবনে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে 1-2বার করেছিলাম, তো ঠিক আছে। তো উনি একটু সামান্য খান, কিন্তু ওনার ভালো লাগে না। বাট ওনার সামনে মানে প্রায় 4 গ্লাস উনি এই ধরনের হার্ড ড্রিঙ্ক করেন।
এবং খুব অবলীলাক্রমে করেন। এমন নয় যে ওনাকে দেখে মনে হচ্ছে উনি খুব কষ্ট করে খাচ্ছে, বা যারা প্রথম এই ধরনের জিনিসপত্র খায় তাদের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হতে পারে, তাদের কথাবার্তা অসংলগ্ন হয়ে যায় বা হাঁটাচলা করতে তাদের একটু প্রবলেম হয়ে যায়। বাট উনি দেখলেন ওনার মামা খুব সাবলীলভাবে ড্রিঙ্ক করলেন, যেন ওনাকে দেখে মনে হচ্ছে উনি বহুদিন ধরে ড্রিঙ্ক করেন। অ্যালকোহল ওনার কাছে এমন কোনো ব্যাপারই না, উনি অ্যালকোহলিক। সুন্দর ওনারা ওখান থেকে খাওয়া দাওয়া করে ড্রিঙ্ক করে ওনার মামা কিন্তু উনি ভেবেছিলেন যে আর তো মনে হয় ঘোরাটোরা কিছু হবে না, এবার মনে হয় আমাদেরকে হোমস্টেতে চলে যেতে হবে। কিন্তু ব্যাপারটা একদমই সেরকম হলো না। মানে ওনার মামাকে দেখে মনে হচ্ছে যে শুধু 10-12 বছর বয়স কমে গেছে তাই নয়, মানে প্রচণ্ড এন্থু। মানে ওনাকে বলছে যে চল ওইখানটা যাই, চল এটা ঘুরে আসি, মানে প্রচণ্ড আর কি এনার্জি তার। নীলোৎপল বাবুর বেশ ভালোই লাগছিল, কিন্তু সঙ্গে সঙ্গে না ওনার ব্যাক অফ দ্য মাইন্ডে একটা চিন্তা ঘুরে বেড়ায় যে হঠাৎ করে মামার হলোটা কি। যাই হোক, প্রচুর ঘুরে ঠুরে যখন নীলোৎপল বাবু খুব টায়ার্ড হয়ে গেছে, তখন উনি বলছেন মামা আর পারছি না, এবার চলো ঘরে চলো। তো তখনও মনে হচ্ছে যেন ওনার মামার বাড়ি যাওয়ার মানে হোমস্টেতে ফেরার ইচ্ছে নেই। তো অনেকবার বললো যে ঠিক আছে তাহলে চ। এবার আসার পরেই উনি দেখছেন মানে ওনার মামা কীরকম করে স্নান টান করে রুমে এসে স্নান টান করে একদম পরিপাটি হয়ে বসেছে। অদ্ভুত রকমভাবে বসার পশ্চারটাও একটু অন্য রকমের, এবং অদ্ভুত অদ্ভুত টাইপের কথাবার্তা বলছে, যে কথাগুলো না খুব একটা স্বাভাবিক নয় ওনার পক্ষে বলা। মানে বিভিন্ন ধরনের মুভি নিয়ে কথা বলছে, তারপরে বিভিন্ন কান্ট্রির কুইজিন নিয়ে কথা বলছে। মানে এই ধরনের কথাবার্তা খুব একটা যে ওনার মামা বলেন তা কিন্তু নয়। এবার উনি ভাবছেন যে মামার কি হলো গোয়ায় এসে। আর ওনার মামা কিন্তু অনেক ঘুরেছে, দেশের বাইরেও ঘুরেছে, কিন্তু কখনো এতটা মানে প্রভাবিত হতে কখনোই দেখেনি। অদ্ভুতভাবে রাতের বেলা মানে সেই দ্বিতীয় রাতে যেটা হলো, নীলোৎপলবাবু ওনার মামাকে বলে যে মামা কালকে কিন্তু তুমি ঠিকমতো ঘুমাওনি, আমি দেখেছি তুমি বারবার এপাশ ওপাশ করছিলে, বারবার উঠে পড়ছিলে, পায়চারি করছিলে, তুমি কিন্তু আজকে ঠিক করে ঘুমাও। যে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, প্রচুর ঘোরা হয়েছে, কালকে আমাদের লাস্ট দিন, কালকে আমরা একটু ঘুরবো, একটু শপিং করবো, তারপরে কিন্তু কালকে তাড়াতাড়ি চলে এসে প্যাকিং ট্যাকিং করে পরের দিন ভোরবেলা আমাদের বেরিয়ে যেতে হবে, সকালের দিকেই ফ্লাইট আছে। তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, তুই চিন্তা করিস না, আমি একদম ভালো করে ঘুমোবো। এবং উনি মানে উনি শুয়ে আছেন নীলোৎপল বাবু, কিন্তু ওনার মনে মাথায় না একটা কীরকম একটা হন্ট করছে যে মামার মধ্যে কিছু তো একটা ঠিক নেই, কিছু একটা স্বাভাবিক নেই। এবার উনি কি করলেন, শুয়ে আছে, তো শুয়ে আছে পুরোপুরি ঘুম আসছে না, মানে প্রথমে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছে, তারপরে খচখচানি আওয়াজে ওনার ঘুমটা ভেঙে যায়। এবার ঘুমটা যখন ভেঙে গেছে, নীলোৎপলবাবু দেখছে যে ওনার মামা উঠে মানে ঘরের মধ্যে পায়চারি করছে। আর ওনাদের ঘরেও কিন্তু একটা ওরকম আয়না ছিল, সেটা অতটা বড় নয়, কিন্তু আয়না একটা রয়েছে, বড় একটা মিরর রয়েছে। ওই মিররের সামনে ওনার মামা ঠায় দাঁড়িয়ে রয়েছে। এবার উনি ভাবছেন যে রাতের বেলা মামা মিররের সামনে দাঁড়িয়ে আছে কেন, কোথাও তো এখন আমরা বেরোচ্ছিও না যে ড্রেস পরে কেমন লাগছে সেটা দেখবে। তো উনি মামাকে হাঁক দেয় যে কী করছো মামা, ঘুমাও, তুমি কালকেও ঠিক মতো ঘুমোওনি, আজকে এত রাতে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কী করছো, ঘুমিয়ে পড়ো। তো ওনার মামা একবার মুচকি হেসে বললো হ্যাঁ হ্যাঁ আমি ঘুমোচ্ছি, তুই ঘুমো। তো নীলোৎপলবাবু আবার ঘুমিয়ে পড়েছে। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে নীলোৎপলবাবুর একটা দরজায় খটাস করে আওয়াজ হয় এবং ওনার ঘুমটা ভেঙে যায়। এবং উনি দেখছেন পাশে ওনার মামা নেই। এবার না ওনার খুব দুশ্চিন্তা হয়, মানে খুব একটু রাগও হয়, একটু মানে অদ্ভুতও লাগে যে মানুষটা কি হলো গোয়ায় আসার পরে, এত রাতে কোথায় গেল। আর ওদের রুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে, বাট টয়লেটে তো যায়নি কারণ দরজাটা খোলা, তাহলে বাইরে গেল কেন। আর তখন প্রায় রাত 2:30 বাজে। তো উনি কিছুক্ষণ ওয়েট করলো যে হয়তো পায়চারি করতে গেছে, তারপরে ভাবছি এত রাতে কেন পায়চারি করতে যাবে। তো উনি কিছুক্ষণ বিছানার উপরে উঠে বসে রইল, তারপরে দেখছি যখন ফিরছে না, তখন উনি ভাবলো না গিয়ে দেখি মামা কোথায়। এই ভেবে যখন উনি খাট থেকে নামতে যাবে সেই মুহূর্তে দেখলো যে ওনার মামা ঘরে ঢুকলো, ঢুকে দরজাটা দিয়ে দিল, দরজাটা দিয়ে উনি শুয়ে পড়ল। তো নীলোৎপলবাবু বলছে যে কী মামা কোথায় গেছিলে তুমি এত রাতে, তুমি যে ফট করে বেরোলে, কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কিছু তো বললেও না, কী ব্যাপার। তো হঠাৎ করেই মানুষটা বাইরে থেকে এলো, এসে ফটাস করে খাটে শুয়ে পড়ল, মানে এবং শুয়েই গভীর ঘুমে চলে গেল। মানে উনি যেই কথাগুলো বললো, কথাগুলো মনে হলো যেন ওনার মামার কান অবধিও পৌঁছয়নি, মানে কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো এক্সপ্রেশন চেঞ্জ নেই, জাস্ট শুয়ে পড়ল।
এটা দেখে কিন্তু ওনার মানে নীলোৎপলবাবুর খুব ভয় লাগে। ভাবলো যে কী হলো ব্যাপারটা, মানুষটার কি কোনো শরীর খারাপ হলো? এবার অতটা ড্রিঙ্ক করেছে, ভাবছে ড্রিঙ্কের জন্য নয় তো। তারপরে ভাবছে যে এতটা ড্রিঙ্ক করেছে, কোনো প্রবলেম হয়নি, সারাক্ষণ ভালোই ছিল, হঠাৎ করে রাতের বেলা কী হলো? কিছুই বুঝতে পারলো না। এই করে সকাল হয়ে গেল। এবার সকাল হতেই নীলোৎপলবাবু ওনার মামাকে জিজ্ঞেস করছে যে, কি মামা, কালকে তুমি কোথায় গেছিলে রাতের বেলা? উনি কিছুতেই মনেই করতে পারলো না যে উনি আদৌ রাতের বেলা বিছানা থেকে উঠেছে। উনি বলেন, না আমি তো ঘুমিয়েছি। বলছে, না তুমি তো পুরো ঘুমোওনি, তুমি রাতের বেলা বেরিয়েছিলে, ঘর থেকে বেরিয়েছিলে। মানে যতই নীলোৎপলবাবু বলছে, ওনার মামা কিছুতেই বিশ্বাসই করছে না। যে উনি তখন আর এসব নিয়ে কথা বাড়ায়নি। এবং পরের দিনও কিন্তু উনি ঘুরতে বেরিয়ে ওনার মামা সেম কাজ করেন, প্রচুর ড্রিঙ্ক করেন। তখন না মানে নীলোৎপলবাবু তখন ওনার মামাকে বকা দেয় যে, দেখো মানে তোমাকে নিয়ে কিন্তু আমি কোনোদিন কোথাও ঘুরতে আসবো না। তোমার কি হয়েছে বলো? তোমার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? তুমি সারা জীবন ড্রিঙ্ক করলে না, কবে থেকে তুমি এই হ্যাবিটটা শুরু করেছো? কিন্তু এই প্রশ্নের একটা উত্তরও কিন্তু ওনার মামা দিতে পারে না। এবং পরের দিন একটা ঘটনা ঘটে, মানে সেদিন ছিল ওই রাত আর কি। ওনারা ঘুরে টুরে তাড়াতাড়ি চলে এসেছে, ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে ফেলেছে, কারণ পরের দিন ওনারা ভোর ভোর বেরিয়ে যেতে হবে, সকালের ফ্লাইট। তো তখন রাত প্রায় 12টা বাজে। উনি মানে নীলোৎপলবাবু সেদিনকার ঘুম আসছে না, মানে পুরো বিষয়টা না, মানে ওনার ঘোরার থেকেও বেশি একটা মেন্টাল ডিস্টারবেন্স তৈরি হয় ওনার মামার এরকম অস্বাভাবিক আচরণে। তো উনি দেখছেন ওনার মামা অকাতরে ঘুমোচ্ছে, ব্যাগ ফ্যাগ সমস্ত আর কি পাশে ওরা প্যাক করে রেখে দিয়েছে, জাস্ট সকালে যে জামাগুলো পরবে, যে ড্রেসগুলো শুধু সামনে রাখা। তো উনি একবার বাথরুমে যান, বাথরুম থেকে বেরিয়ে উনি একটা জিনিস স্পষ্ট দেখেন, একদম স্পষ্ট। উনি যেটা লিখেছেন যে, আমার এই দেখার মধ্যে কোনো ভুল নেই। উনি দেখেন, উনি বাথরুম থেকে জাস্ট বেরোচ্ছেন, হঠাৎ করেই দেখেন মানে ওনার মামা যে দুটো সিঙ্গেল বেড ছিল, তো ওনার মামা যে বেডটায় শুয়ে রয়েছে সেই বেডের মাথার কাছে একটা মানে চুলগুলো খোলা, ফলে মহিলা বোঝা যাচ্ছে যেহেতু লম্বা চুল, একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। এবং মানে সে তার শরীরটা প্রচণ্ড ফর্সা, একটা মানে মহিলা আর কি, মেয়ে মহিলা যেরকম আর কি হয় সেরকম একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে ওনার মামার ঠিক মাথার কাছে। ওনার মামা ঘুমোচ্ছে, মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে ওনার প্রচণ্ড ভয় লেগে যায়। মানে ভাবুন, আপনি একটা জায়গায় ঘুরতে গেছেন, হঠাৎ করে যদি আপনি মধ্যরাতে 12টা নাগাদ যদি এই দৃশ্য দেখেন, মানে ওই রুমে ওনারা দুজন ছাড়া কেউ নেই, এবং ওই যে অবয়বটা, যে নারী অবয়বটা উনি দেখতে পাচ্ছে, সে তার না মানে পেট অবধি দেখা যাচ্ছে, বাকিটা আর অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু খাটের ওপাশটায় দাঁড়িয়ে রয়েছে, সেখানটা অলরেডি একটা শ্যাডো পড়েছে। এবং ওনার এত ভয় লাগছে, ওনার শুধু ব্রেনটা কাজ করছে, মুখ দিয়ে যে কিছু বলবে সেটাও কাজ করছে না, হাত পা একদম পুরো থরথর করে ভয় কাঁপছে। এবং উনি স্পষ্ট দেখলেন, মানে এটা কয়েক সেকেন্ডের জন্য উনি দেখেন, মানে হবে তাও 10-15 সেকেন্ড, এতটা সময় তার কেউ ভুল দেখবে না। উনি দেখলেন ওনার মাথার কাছে, ওনার মামার মাথার কাছে ওই নারী অবয়বটা রয়েছে। এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করেই আয়নার মধ্যে ওই নারী অবয়বটা পুরো মিশে গেল, মানে একদম উধাও হয়ে গেল। এবং সেই নারী অবয়বটা ওনার মামার মাথার কাছ থেকে গিয়ে আয়নার মধ্য দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। এবং এই ঘটনাটা যখন উনি পুরোটা দেখেন, কিছুক্ষণের জন্য ওনার মাথা কাজ করছিল না, মানে উনি ভাবছেন আমি এটা কী দেখলাম। এবং মিনিট 10 উনি ওখানে ওভাবেই দাঁড়িয়েছিলেন, এতটাই উনি শকড হয়ে যান। এবং তারপরে এসে উনি শুয়ে পড়েন, আর ঘুম আসে না। একদম ভোর ভোর ওনারা উঠে, উনি আর ওনার মামাকে কিচ্ছু বলেন না, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ওনার মামার চুল আঁচড়ানো, কথা বলা, হাঁটা চলা আবার নর্মাল হয়ে গেছে, মানে যেরকম ছিল ওরকমই হয়ে গেছে। এবং উনি যখন এটা বুঝতে পারে, উনি এয়ারপোর্টে গিয়ে মানে ওনার মামাকে বলেন যে, মামা এখান থেকে কিছু ড্রিঙ্কসের বোতল টোতল নেবে, এখানে বেশ ভালো পাওয়া যাচ্ছে। ওনার মামা বলল, ধুর পাগল নাকি, একটুখানি নিয়ে খেয়ে টেস্ট করেছি, আমার অতটা ভালোও লাগেনি, দেখলি তো সব ফেলে ফেলেই দিলাম। কিন্তু এটা শুনে নীলোৎপলবাবুর বুকের ভিতরটা আবার ধরাস করে ওঠে, কারণ ওনার মামা শুধু অর্ডার করে অল্প খেয়েছিল তা কিন্তু নয়, উনি কিন্তু ভালো রকমের ড্রিঙ্ক করেছিলেন। এবং এই পুরো স্মৃতিটাই ওনার মামার কাছে নেই। পরে যখন নীলোৎপলবাবু ওনার মামাকে বাড়ি যাওয়ার পরে সব কথাগুলো বলে, খুব অদ্ভুতভাবে ওই ড্রিঙ্ক করার বিষয়গুলো ওনার অতটা মনেই নেই। ওনার শুধু এটুকু মনে আছে যে উনি 2 দিন একটু একটু করে টেস্ট করেছিলেন, সেটা ওনার ভালোও লাগেনি।
কিন্তু এত কিছু যে ঘটেছে, উনি এইভাবে যে মদ্যপান করেছেন সেটা ওনার মানে মনেই নেই। এবং খুব সম্ভব ওই মেয়েটির আত্মাটা হয়তো কোনোভাবে অতৃপ্ত ছিল, তার হয়তো মানে তার জীবনটা অনেকটা এনজয় করা ছিল, হয়তো কোনোভাবে ওনার মামার মধ্য দিয়ে সে হয়তো কিছুটা হলেও তার আশ মিটিয়েছিল। বাট অবশ্যই সে খারাপ ছিল না, সে কারোর কোনো ক্ষতি করেনি, ওনার মামার কোনো অসুবিধে হয়নি, কোনো ক্ষতি হয়নি, সব কিছুই ঠিক ছিল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।